ও আন্টি কোথায়? নিচে বসেছে। ও কি গো রত্না, শরীর কেমন এখন? হ্যাঁ, আপনি কোথায় গেছিলেন? একটু বাইরে গেছিলাম, কাজ ছিল। এতক্ষণ লাগলো কেন? আরে কাজে সময় লাগে না, তাছাড়া যাতায়াতেও তো অনেক সময় চলে যায়। আপনি বাইরে থাকলে আমার কেমন খালি খালি লাগে। খালি খালি লাগবে কেন? এই যে নিপা আছে, বিয়ান সাহেব আছে, মৌমা আছে, খালি হইলো কোথায়? বাসা ভর্তি লোকজন। আপনি তো নাই। আপনি বাইরে থাকলে আমার খুব চিন্তা হয়, কই আছেন, কি করতেছেন। আপনি বাইরে গেলে আমার শরীর খারাপ লাগে, কেমন জানি মাথা ব্যথা হয়। বিয়াই আপনি এই বাইলে কথাগুলি কইতাছুন, বিয়ে তো মনে করব বিয়ে যখন বাইরে থাকে আমরা আপনার কোনো খোঁজ খবরই রাখি না, আপনার কোনো সেবা যত্নই করি না। আরে আমরা তো 24 ঘন্টা আপনার দিকে দাসীর মতো নিয়োজিত থাকি। এনিফা দেখতো বিয়াইনের কিতা লাগবো, গোসল করানোর সময় তো হয়ে গেছে গা, বাথরুমে নানান হাজানি আছে নাকি দেখ সবকিছু। এমো এমো তোর হোর কোন সময় আইছে, তোর খেয়াল আছে নি? হ্যাঁ তুই কি তা ঘরের মধ্যে ধ্যান করো? হ্যাঁ ওর হাওরে কি লাগবে দেখ। না না না, বিয়ান সাহেব কিছু লাগবে, ঠিক আছে। ফোন বিয়ে যখন বাইরে থাকবো তুই বিয়েনের পিছনে আডার মতো লাগিয়ে থাকবে। আব্বা কিছু লাগবে? না গো মা, কিছু লাগে না। কি গো এরকম চায় আছো কেন? এমনি বেল বাজতাছে করে নবাব, দরজা হুলনের কেউ নাই গা? হ্যাঁ ও জামাই আইছো? জামাই কথাটা কইসলানি? কি মা? নাবিলা রে কথাটা কইসলানি, ওই যে নবাবের লগে নাবিলার বিয়ের বিষয়টা। হ্যাঁ তব দেখায় রোগেছো কে রে? আরে নবাবের লগে নাবিলার বিষয়টা মনে হলো যে নাবিলার পারমিশন নিলে, মানে নাবিলা যদি পারমিশন দেয় তাহলে নাবিলার বাইর যায় আমরা নবাব আর নাবিলার বিয়ার প্রস্তাবটা দিয়াম। আর নাবিলা যদি পারমিশন না দেয় তারপরেও হেরার বাইর যায় বিয়ার প্রস্তাব দেন। তাই ফারজার আব্বু, কি আম্মা কি বলতেছে কিছু বলো। তোর এসব বিষয়ে আমি কথা বলবো। ওমায়া দেখছিস নি নাবিলার বিয়ার কথা কতে তোর জামাই চেহারার অবস্থা কিটা হইছে? হ্যাঁ মাত্র একটা গুডি চাল চালছি, এতেই তো তোর জামাই দৌড়া। হ্যাঁ আম্মা হ্যাঁ তাহলে কি নাবিলার সাথে তোর কিছু? ফ্যাট কান্দানি শুরু হয়ে গেছে আম্মা, নাবিলার লোকে কিছু আছে? অহন প্রমাণিত কিচ্ছু হইছে না। হ্যাঁ আমি ভুল হইতাম পারি, কত কান্দনের কি হইলো? হ্যাঁ বি স্ট্রং, স্ট্রং থাকবে। এই ফ্যাট কান্দনি হইলে জামাই আরো যাইব গা, বুঝছো? দুনিয়াটাই এরকম, বুঝছো? আর ফ্যাট কান্দনি কোনো বেডি এই বেডির ফ্যাটেতে জন্ম নিছে, এইটা আমি অজমি করতাম পারি না। যা জামাইর লগেও চা সুরে কথা কইবে।
সব বাইট করে এলাম। অত সুজা চোর পুলিশ খেলনের মানো আমি না। কি ব্যাপার, তুমি আম্মার সাথে এরকম ব্যবহার কেন করলা? এই সংসারের জন্য আমি যেরকম খাটি, আমার আম্মাও কিন্তু খাটে। আর তুমি তুমি আম্মার সাথে এরকম ব্যবহারটা করো। কথা বলো না কেন? সরি। কি সরি? হ্যাঁ, মানে সারাটা দিন কাজ আর কাজ, এইটা সেইটা শ্বশুর শাশুড়ি লাইগাই আছে, নিঃশ্বাস নেওয়ার পর্যন্ত টাইম নাই আমার। একদিন রেস্টুরেন্টে পর্যন্ত খাইতে নিয়ে যাও নাই, ব্যাংকক মালয়েশিয়া তো দূরের কথা। আই যাও, এখন যাবা, এখন গিয়ে আব্বাকে বলবা যে তারা কবে যাবে। ডাক্তার দেখাতে আসলো না, ডাক্তার দেখানো শেষ, এখন কবে যাবে জিজ্ঞেস করে আসো, যাও। আর যেদিন যাবে তার পর দিন আমাদেরকে কোথাও না কোথাও নিয়ে যাবা। এই অশান্তি আর ভাল লাগে না। আম্মা এত কিছু করে, এত কিছু করে, তারপর আম্মাকে এসব শুনতে হয়। বৈশাখ শোনো, যাও। কি হলো, বৈশা আসো কেন? তুমি যাও। আম্মা, চলে আসছ? এই তো আম্মা আসছি। আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। হ্যাঁ আম্মা, কি অবস্থা তোমার শরীরের? আমি তো ভালোই। আম্মা, কিছু খাবা? খাইতে মন চায়? কি খাবো? এই যে খাইরুল জোর করে পেঁপে খাওয়াইতেছে, বৌমা তো একটু পর পর খাবার দিতেছে, নিপা তো আমার সাথে সারাদিন এই লেগে আছে। আম্মা, একদিন তোমার হাতের ইলিশ পোলাও রে দেখা হইবা আম্মা। ইলিশ পোলাও খাইবা? হ্যাঁ আম্মা, তোমার হাতের ইলিশ পোলাও আমার খুব প্রিয়। নিপা দেখো তো ফ্রিজে ইলিশ মাছ আছে কিনা। শহীদ, কি হয়েছে তোমার? কিছু হয়নি তোমার চোখে পানি কেন? ও আমার কিছু হয়নি। কানতেছো কেন? এই যে দেখেন তো, শহীদ কানতেছে। না বাবুজি, ওই রাস্তাতে আসার সময় একটু ধুলোবালি লাগছে আর কি, এই জন্য চুপ দি। দেখি আমার দিকে তাকা। কি কয়? হ্যাঁ, কি চায়? ইলিশ পোলাও খাইতে চাইলো, আমি তো বলছি রান্না দিব। রেন্দা দিও, রেন্দা দাও, আপনি দিয়ে আসো। কানলো কেন? ওইটা আমারও তো চোখ কেমন যেন একটু জ্বলতেছে। খাও নাও, খাও, ভেবে খাও। এই আমি আপনার খাও, খাও। তুমিও খাও নিপা। কথা বলছো? কথা বলছো? দরজা আটকাও। হ্যাঁ, দরজা আটকাও। বলো। তোমারে একটা কথা আমি স্পষ্ট করে বলে দিতে চাই, তুমি যদি আমারে আর এরকম মেন্টাল টর্চার করো, আমি দরকার হইলে আমার জায়গা জমি ধন দৌলত টাকা পয়সা সব তুলো নিয়ে রাশিয়ার থেকে এটম বোমা নিয়ে আসুন, নিয়ে এসা এই বিল্ডিং শুনতে উড়াই দেবো। ডিস্টার্ব। এটা আমাদেরই গল্প।
এখন আর নাই, শেষ। আচ্ছা, আপনি আমার গ্রামে নিয়ে যাবেন কবে? বাড়ি যাব, সময় হলেই নিয়ে যাব। কেন, এখানে কি তোমার কোনো অসুবিধা হইতেছে? না, অসুবিধা, আপনি এখানে ঘুমান, আমি ওই ঘরে ঘুমাই, আমার একা থাকতে ভয় লাগে। একা একা কোথায়? তুমি তো আর ওখানে একা থাকতেছো না। এই যে এখানে নিপা আছে, তোমার নাতনি আছে, এর সাথেই তো ঘুমাও, তো ভয় করবে কেন? আন্টি, আপনি আগেও তো আমাদের সাথে একা ঘুমাইছেন। আমার কেন জানি মনে হয় মানুষ বাঁচে কয়দিন, এই ছোট্ট জীবনে তোমার আঙ্কেল রে ছাড়া আমি একা থাকবো কেন? তা তো ঠিকই বলছো, কিন্তু তুমি অন্য কোনো বিষয় নিয়ে মানে ভয় পেতেছো, বেশি চিন্তা করতেছো। না, চিন্তা হবে কেন? আপনি থাকতে আমার কিসের চিন্তা? আপনি তো আমার কোনো চিন্তাই করতে দেন না, বুঝছো নিবা? সংসার জীবনে আজ পর্যন্ত কোনো চিন্তাই আমার পর্যন্ত আসেই না, সব তোমার আঙ্কেলই সামলায়। এই জন্যই ভয় লাগে, তোমার আঙ্কেল না থাকলে আমি কি করব? কি সমস্ত কথাবার্তা শুরু করলা তুমি, হ্যাঁ? এখনই থাকা না থাকা এগুলার প্রশ্ন আসতেছে কেন? ওষুধ খাইতেছো, সুস্থ হয়ে যাবা, মানে এমন ভাবে কথা বলতেছো যেন সব শেষ। যেটাই বলেন, আপনার ছাড়া আমার ভয় লাগে। শহীদ, হ্যাঁ আম্মা। কি হয়েছে তোমার? না, কিছু হয় নাই আম্মা। মনে নাই ছোটবেলায় কত তোমার পেল মাথা রাখতাম? আম্মা, তোমার মনে আছে আমি যে একবার পানিতে পড়ে গেছিলাম, তুমি পুকুর পাড়ে থালা বাসন মাজতেছিলা, আমি খেলতে খেলতে পুকুরে পড়ে গেছি। পাশ দিয়ে মুকবুল কাকা যাচ্ছিল, মুকবুল কাকা লাফ দিয়ে আমারে পুকুরের পানি থেকে উঠাই নিয়ে আসছে। তুমি যে আমার চড়ায় ধরে কি যে চুমু খাইতেছিলা, এই কথা মনে পড়ে খুব খুশি লাগতেছে আম্মা। পানিতে পইরা মরতে গেছিলা, ওইটা তোমার খুশি লাগতেছে? আরো খুশি লাগতেছে কেন আম্মা? তুমি যে 7 দিন ধরে আমার জন্য কান্নাকাটি করলা, এই কথা মনে করে আরো খুশি লাগতেছে। শহীদ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম। আজকের লাভ স্টোরিটা হলো পরীক্ষা দিতে গিয়ে প্রেম। তো আপনারা তো বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা কী পরিমাণ সুন্দর হতে চলতেছে। তো আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু হয়ে যাবে। তো পরীক্ষার আগের দিন আমরা আমাদের যে কলেজে সিট পড়েছে, তো সেই কলেজে আমরা সিট দেখার জন্য যাই। আমি আর আমার বন্ধু দুজন মিলে আমরা সেই কলেজের উদ্দেশ্যে বের হয়ে পড়ি। তো আমরা 20 মিনিট যাওয়ার পরে সেই কলেজে যাই। যাওয়ার পর দেখতে পারতেছি যে কলেজের যে দারোয়ান সে গেটেই দাঁড়িয়ে আছে। তো আমরা গিয়ে তাকে বললাম যে আমরা আমাদের সিট যে পড়েছে সেই হলটা দেখে চলে যাব। তো সে আমাদেরকে নিয়ে যায়। তো তার ঠিক সময় আরও 2 জন মেয়ে দেখতে পারতেছি, তারাও সিট দেখার জন্য আসে। তো আমরা একই হলে সিট পড়ে। তো তারা এক কলেজ, আমরা আরেক কলেজ। তো তাদের সাথে পরিচয় হয়ে নিলাম, আর তারাও পরিচয় হয়ে নিল। তো তাদের সাথে কথা বলতেছি। তো তারা আমাদের যে পাশের একটি কলেজ, সেই কলেজ থেকে পরীক্ষা দিবে। তো আমাদের সিট যেহেতু পাশাপাশি, তো একটি মেয়ের সাথে আমার সিট পড়েছে। তো তার সাথে পরিচয়টা ভালোভাবে করে নিলাম, কারণ পরীক্ষার হলে পরিচিত কেউ থাকলে তো অনেক সুবিধা হয়, তা তো আপনারা জানেনই।
তো তার জন্য সেও আমার সাথে কথা বললো, আমিও তার সাথে কথা বললাম। তো গেটে যখন চলে আসবো তখন সে আমাকে বলতেছে যে আপনার ফেসবুক আইডিটা দেন, তো আমি বাসায় গিয়ে আপনাকে রিকোয়েস্ট পাঠাবো আর পরবর্তী সময় আপনার সাথে কথা বলবো। তো সে এটি আমাকে বলতেছে। তো আমি বলতেছি যে আচ্ছা সমস্যা নাই, তো আপনি আমার ফেসবুক আইডি নেন। তো আমি তার মানে আমার ফেসবুক আইডি তাকে দিই আর ওইখান থেকে চলে আসি। তো সে বাসায় যাওয়ার পর আমাকে মেসেজ দেয় রিকোয়েস্ট দিয়ে, তো আমিও রিপ্লাই করি। তো এরকমভাবেই কথা বলতেছি। যেহেতু আমাদের প্রথম দিন বাংলা পরীক্ষা ছিল, তো বাংলা মোটামুটি আমার সম্পূর্ণ বই মুখস্থ বললেই চলা হয়, কারণ সব কিছু আমি মুখস্থ করেছি। তো সে আমাকে বলতেছিল যে বাংলা এমসিকিউ নাকি তার সমস্যা, তবে আমার আবার একটু ইংলিশের সমস্যা ছিল। তো সে নাকি ইংলিশ খুব ভালো বুঝে, ভালো পারে। তো সে আমাকে বলতেছিল যে আপনি কোনো প্যারা নিয়েন না, আমি তো আছি। তবে বাংলা এমসিকিউ আমাকে একটু হেল্প করেন, কারণ বাংলা এমসিকিউ আমার সমস্যা। তো আমি তখন বলতেছিলাম যে আরে প্যারা নিও না, তো আমি তো আছি। তো পরীক্ষার দিন চলে গেলাম। তো হলে গিয়ে দাঁড়িয়ে আছি, সিটে বসবো। তো সেই সময় সে হলে ঢুকে আর আমার দিকে তাকিয়েছিল। তো যেহেতু আমি আগে সিটে বসি, তারপর সে বসে, তো আমি তাকে একটা কথাই বলি যে আগে যে কটা তুমি 100% শিওর, তো ওই কটাই অ্যান্সার লেখার চেষ্টা করবা, আর যে কটা পারো না ওই কটা অমনি রেখে দিবা। তো প্যারা নিও না, আমি তো আছি। তো প্রশ্ন দেওয়ার সাথে সাথে যেহেতু আমাদের 30 মিনিট সময়, 10 মিনিটের মাঝে আমার এমসিকিউ কমপ্লিট হয়ে যায়, শেষ হয়ে যায়। তো আমি তারপর তাকে বলি যেহেতু আমাদের সেট আলাদা, তো ওরকমভাবে তাকে বলে দিতে পারতেছি না। আমি শুধু তাকে বলি যে তুমি একটা করে প্রশ্ন করো, ফার্স্ট আমি উত্তর বলতেছি। তো সে একটা করে প্রশ্ন করতেছিল আর আমি উত্তর বলতেছিলাম। তো আর 10 মিনিটের ভিতরে তার এমসিকিউ এক্সাম শেষ হয়ে যায়। তো ওই দিনের পর থেকে তার সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। তো পরীক্ষা শেষ করে মাঠে আসি, যেহেতু অনেক ঠান্ডা। তো মাঠের এক কোণে দাঁড়িয়ে আছি। তো সে আমার কাছে আসে, আসার পর বলতেছে যে অনেক ধন্যবাদ তোমাকে, কারণ তুমি না থাকলে আজকে পরীক্ষাটা খুব খারাপ হয়ে যেত। তো আমি বলতেছি যে আরে প্যারা নিও না, আমি তো আছি। তবে আমার শুধু ইংলিশ একটু সমস্যা, আর মোটামুটি সব কিছু ওকে আছে। তো সে বলতেছে যে আচ্ছা সমস্যা নাই, ইংলিশ পরীক্ষার দিন তোমার A+ তোলার দায়িত্ব আমার। তো তার কথাটা শুনে অনেক আমার ভালো লাগে। তো মাঝখানে আমাদের 2 দিন বন্ধ থাকে, গ্যাপ থাকে। তো এই 2 দিন তার সাথে অনেক কথা বলি আর অনেক বিষয় নিয়ে আলোচনা করি। তো ইদানিং কেন জানি তার কথাই বারবার মনে পড়ে। তাকে ছাড়া কোনো কিছু ভালোই লাগে না। তো কারণে সারাক্ষণ ফোন দিতাম, সেও আমাকে ফোন দিত। তো সবসময় আমরা কথা বলতাম। তো একদিন বিকেলবেলা তাকে আমি বলেই ফেলি কেন জানি তোমাকে আমার অনেক ভালো লাগে, তো বারবার তোমার কথা আমার মনে পড়ে। তো সে উত্তর দেয় যে একই সেম অবস্থা আমারও,
তো তোমাকে আমার অনেক ভালো লাগে, তোমার সাথে কথা না বললে আমার অনেক মানে ভালো লাগে না। তো এগুলো সে আমাকে বলতেছে। তো তার সাথে এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলতেছি। তো কথা বলতে বলতে সে আমাকে একদিন প্রপোজ করে। তো যেহেতু তাকে আমার অনেক ভালো লাগতো, তো আমিও হ্যাঁ বলে দিই। তো এরকমভাবেই তার সাথে আমার সম্পর্কটা গড়ে ওঠে। আর আমাদের সম্পর্কটা প্রায় অনেক দিন থাকে। আর হঠাৎ করেই আমাদের 2 দিন, তো 2 দিনের ভিতরে আমাদের মাঝখানে অনেক কিছু হয়ে যায়। তো ওই আমাকে প্রপোজ করে, আমিও রাজি হয়ে যাই। তো ইংলিশ পরীক্ষার দিন, তো পরীক্ষার দিন আমরা তো ইংলিশ পরীক্ষার দিন, তো সে আমাকে বলতেছিল যে তোমার কোনগুলা সমস্যা, তো তুমি শুধু ওইগুলা বাদ দিবা, বাদ দিয়ে তারপরটা আমি দেখবো। তো আমার রাইটিং সাইডটা 100-100, তো যেহেতু 3 ঘন্টা পরীক্ষা, তো 1 ঘন্টার মাঝে আমি রাইটিং সাইডে যে 60 অ্যান্সার, তো সেই 60 আমার কমপ্লিট হয়ে যায় 1 ঘন্টার মাঝে। তো আমি চুপ করে বসে আছি। তো আমার কথা হলো যদি আমি নাও পারি তাহলে তো আমি 60 অ্যান্সার করছি, তো আমি 60ই পেয়ে যাব, তো প্যারা নিতে পারবো না। তো আমি চুপ করে বসে আছি। তো সে আমাকে বলতেছে যে আচ্ছা এখন তোমার কি সমস্যা বলো। তো আমি তাকে বলতেছিলাম যে আমার 1 থেকে 5 পর্যন্ত এগুলো সমস্যা, আর আমার রাইটিং শেষ। তো সে অবাক হয়ে গেছে যে 1 ঘন্টার ভিতর আমি কীভাবে রাইটিং শেষ করলাম। তো তাকে আমি বলি যে হ্যাঁ আমার রাইটিং কোনো সমস্যা নাই, তো আমি 60-60 পাবো। তো সে 40-এর ভিতর থেকে 35 অ্যান্সার আমাকে সলভ করে দেয়। তো মোটামুটি পরীক্ষাটা অনেক ভালোই হয়। তো পরীক্ষা শেষে আমরা বের হয়ে আসি। তো ওই দিন সে আমাকে বলতেছিল যে আচ্ছা আসো আমরা একটু ঘুরে আসি। তো আমি তখন বলি যে কই ঘুরতে যাবো, যেহেতু আমাদের পরদিন কোনো পরীক্ষা ছিল না। তো পরীক্ষা না থাকার কারণে আমরা ঘুরতে বের হই। আর আমরা একটি গ্রামের ভিতর দিয়ে আমরা ঘুরতে বের হই, কারণ এটি নাকি তার পরিচিত এলাকা এদিকে, তার জন্য সেদিকে যাবে না, গ্রামের দিকে আমার সাথে যাবে। তো তাকে নিয়ে ঘুরতে বের হয়েছি। আর জায়গাটা খুব সুন্দর একটি জায়গা। তো চারপাশে বিভিন্ন ধরনের গাছপালা। তো কিছুক্ষণ যাওয়ার পর আমরা দেখতে পারতেছি এক লোক আইসক্রিম বিক্রি করতেছে। তো সে আমাকে বলতেছে তার নাকি আইসক্রিম খেতে মন চাইতেছে। তো আমি তখন বলি আচ্ছা সমস্যা নেই, আইসক্রিম খেতে যখন মন চাইতেছে তো খাবার সমস্যা কি। তো দুইজনে দুইটা আইসক্রিম নিই, আর আমরা আইসক্রিম খাইতেছিলাম। তো আইসক্রিম খাইতে খাইতে গল্প করতেছি। আর সে আমাকে বলতেছে যে তোমাকে ছাড়া আমার কোনো কিছু ভালো লাগে না, তো আমি এভাবে নিতে পারতেছি না, তো আমরা বিয়ে কবে করবো। তো আমি তাকে বলি যে এক্সামটা শেষ করি। তো এক্সাম শেষ করার পরেই দেখি ভালো একটা চাকরি যদি হয়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি তোমাকে আমাদের বাসায় নিয়ে যাবো একবারে। তো সে কথাটা শুনে খুব খুশি আর বলে যে তোমার চাকরি কনফার্ম, আর পরীক্ষাও অনেক ভালো হবে, তুমি দেখে নিও। তো যেহেতু মোটামুটি সবগুলো পরীক্ষা আমার অনেক ভালো হয়ে যায় আর ভালো একটা রেজাল্ট করি, আর রেজাল্ট করার পর প্রথম যে চাকরি পরীক্ষা দিই, তো ভাগ্যের চক্রান্তে সেই চাকরি পরীক্ষাতে আমি টিকে যাই। আর খুশির খবরটা তাকে আমি দিই, সে খুব খুশি আর বলে যে ওটা তো আমি আগেই বলে দিয়েছিলাম।
তো সে আমাকে বলতেছিল যে আমি সব কিছু আগে থেকেই জানতাম যে তোমার পরীক্ষাটা অনেক ভালো হবে আর তুমি ভালো একটা চাকরি পাবা। তো আমি বলতেছিলাম যে আচ্ছা এখন দেখি বাড়িতে কথা বলি, আর তোমার বাড়িতে কথা বলে সবাইকে রাজি করো তুমি। তবে সে অনেক ভয় পায়, কারণ সে তার বাড়িতে ওরকমভাবে কথা বলতে পারবে না, তো যা করা নাকি আমাকেই করতে হবে, তো সেইগুলাই বলতেছে। তো আমি তখন বলি আচ্ছা প্যারা নিও না, দেখি আমি কী করতে পারি। তো আমি আমার বাড়িতে কথা বলিয়া বলি যে একজন মেয়েকে আমার অনেক ভালো লাগে, আর তোমরা দেখে আসো, যদি তোমাদেরও ভালো লাগে তাহলে কথা বলতে পারো। তো যেহেতু ভালো একটা রেজাল্ট করেছি আর ভালো একটা চাকরিও পেয়েছি, পরিবার থেকে এখন পর্যন্ত কোনো কিছু চাই নাই, তো এটি যেহেতু চেয়েছি তো তারাও সরাসরি হ্যাঁ বলে দেয়। তো তারা আর না করে নাই, তো তারা বলে যে আচ্ছা আমরা দেখে আসবো। তো তারপর দিনই তারা দেখতে যায়। আমি ফোন দিয়ে আগেই তাকে বলে দিয়েছিলাম যে আমার পরিবার থেকে তোমাদের এখানে দেখতে যাব। তো আমি তার আম্মুকেও বলেছিলাম, তার আম্মুর সাথে আমার ভালো সম্পর্ক, তার আম্মুকে বলেছিলাম যে আন্টি আজকে আমাদের বাড়ি থেকে আপনাদের এখানে লোক যাবে, মানে আমাদের ফ্যামিলির মানুষ যাবে, তো আপনারা একটু কথা বললেন। তো তার আম্মু চাইতেছিল যে আমার কাছে বিয়ে দিবে, তবে সে বয়ে কাউকে কিছু বলতে পারতেছিল না। তার আম্মু বলতেছিল যে আচ্ছা সমস্যা নাই, তো কে কে আসবো। তো আমি বলি যে আমার ভাইয়া যাবো, আব্বু যাবো আর আম্মু যাবো। তো বলতেছিল আচ্ছা তুমিও আসো। তো আমি বলি যে না আমি আজকে যাবো না, তো আমি অন্য কোনো সময় যাব। তো তারা যাওয়ার পর খুব তাদেরকে আপ্যায়ন করে, তো তারাও রাজি হয়ে যায়, আর তারা নাকি আমাকে দেখবে। তো আমার বাড়ি থেকে তাদেরকে বলে আসে যে আচ্ছা সমস্যা নেই, আপনারা একদিন আসেন, এসে ঘুরে যান আর সব কিছু দেখে যান। তো তার 2 দিন পরেই আমার ভাই আমাকে বলে যে আজকে বাড়িতেই থেকো, তো বাড়ি থেকে জানি কোথাও বের হবো না, তো ওদের বাড়ি থেকে নাকি আমাদের বাড়িতে আসবে। তো আমি বলে আচ্ছা সমস্যা নেই। তো সে ফোন অনেক খুশি হয় আর বলে যে সবাই খুব খুশি হয়েছে আর রাজিও হয়েছে, আর তোমার ছবিও আমি সবাইকে দেখেছি, তো সবাই হ্যাঁ বলে দিয়েছে, তো এখন শুধু তোমাদের এখানে যাবে। তো আমি বলে আচ্ছা সমস্যা নেই। তো তারা আমাদের এখানে আসে, আসার পর সবাই সব কিছু দেখে খোঁজ খবর নেয়, যেহেতু এলাকার ভিতরে কোনো আমার নামে অন্য কোনো বাজে কোনো কথা নাই আর রেকর্ডও নাই, তো তার জন্য আমাদের আশেপাশে সবাইকে জিজ্ঞানোর পরেও তো কেউ বাজে কোনো কিছু বলতে পারে নাই, তো সবাই ভালো কথাই বলেছে। তো তার জন্য তারা অনেক খুশি হয়, আর এতটা পরিমাণ খুশি হয় যে ওই দিনই বলে যে আচ্ছা তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মেয়েকে আপনারা আপনাদের বাড়িতে নিয়ে আসেন। তো আমাদের বাড়িতে তো অনেক জিনিস ছিল, তো যেহেতু ওরা দুজন দুজনকে চাইতেছে, তো আমি তখন বলি যে আচ্ছা আপনারা যদি চান তাহলে আজকেই নিয়ে আসবো, সমস্যা নেই। তো তারা অনেক হাসাহাসি করে এগুলো নিয়ে। তো তাকে ফোন দিই আর বলি যে আচ্ছা আসো আমরা ঘুরতে বের হবো, তো এখন তো আর সমস্যা নাই। তো তাকে নিয়ে ঘুরতে বের হই, আর আমরা খুব সুন্দর একটি জায়গায় ঘুরতে যাই। তো সেখানে গিয়ে আমরা কিছু কেনাকাটা করি, যেহেতু সামনে আমাদের বিয়ে, তো কেনাকাটা তো অবশ্যই করতেই হবে। তো কেনাকাটা শেষ করে আমরা বাসায় চলে আসি। তো তার কিছুদিন পরে তাকে আমাদের বাড়িতে বউ করে আনি, আর আস্তে আস্তে আমার চাকরি জয়েনের সময়টা হয়ে যায়। তো যেহেতু
চাকরি জয়েনের সময়টা হয়ে যায়, সে খুব কান্নাকাটি করে, যেহেতু আমার এলাকা থেকে প্রায় 6 থেকে 7 ঘন্টা লাগবে। তো ওই জায়গায় আমার জার্নি করতে হবো। তো আমি ওইখানে থেকে মানে থাকা লাগবো আমার, যেহেতু নতুন সে আমাদের বাড়িতে এসেছে। তো সেও আমার সাথে থাকতে চাইতেছে, তো ওরকমভাবে কোনো কিছু বলতে পারতেছি না। বাড়ি থেকে ওরকমভাবে না করতেছে। তো আমি তাকে বলি যে আচ্ছা সমস্যা নেই, তো তুমি কয়েকটা মাস আমাদের এখানে কষ্ট করে থাকো, তারপর আমি পরিস্থিতি ঠিক করে আমার এখানে নিয়ে যাবো একবারে, তো তুমি চিন্তা করো না। তো সে বুঝতে পারে। আর তার একটা জিনিস ভালো আছে, আমি যদি তাকে খুব সুন্দর করে বোঝাই আর সে অনায়াসে বুঝতে পারে আর বোঝার চেষ্টা করে সবসময় আমাকে। তো এই জিনিসটাই তার খুব ভালো লাগে আমার। তো আমি চাকরিতে চলে গেছি, তো চলে যাওয়ার পর তাকে আমি সবসময় ফোন দিতাম সময় পেলে, আর সেও আমাকে ফোন দিত। তবে আমার মানে একটু কম মনে থাকে, তার জন্য ঠিকমতো আমি খাইতেও পারি না। তবে তার একটা জিনিস ভালো আছে যে সে সবসময় আমাকে ফোন দিয়ে সব কিছু মনে করাই দিত যে এটা লাগবে ওটা লাগবে। তবে তার পছন্দ মতো আমি সবসময় চলার চেষ্টা করতাম, সে সবসময় যা যা পছন্দ করতো সেগুলো করার চেষ্টা করতাম, কারণ তাকে অনেক ভালোবাসি আর তার মন রাখার চেষ্টাও করি আমি। তো আপনারা তখন বন্ধু যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরি নিয়ে। সবাই ভালো থাকবেন।